নেবে। রাজ্যের মাননীয় শ্রম তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা আসন অলঙ্কৃত করবেন মাননীয় শ্রম কমিশনার ডক্টর নরেশ বাবু এন মহোদয়। অতিথিরা আসন অলঙ্কৃত করবেন কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী অদিতি মজুমদার মহোদয়া। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। যারা আজকের এই জব ফেয়ারে অংশ নিতে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে দর্শক আসনে আসীন হয়ে আমাদের এই উদ্বোধনী পর্বকে মনোজ্ঞ করে তুলতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। করবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় শ্রম কমিশনার ডক্টর নরেশ বাবু এন মহাশয়কে। অনুরোধ জানাচ্ছি কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী অদিতি মজুমদার মহোদয়াকে। আমরা বরণ করে নেব মাননীয় শ্রম কমিশনার ডক্টর নরেশ বাবু এন মহাশয়কে। এরপর ঋষার মধ্য দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা বরণ করে নিলাম। এবারে পুষ্পস্তবকের মধ্য দিয়ে মাননীয় শ্রম কমিশনার ডক্টর নরেশ বাবু এন মহাশয়কে বরণ করে নিলাম। এবারে আমরা বরণ করে নেব কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী অদিতি মজুমদার মহোদয়াকে। সেই সঙ্গে সম্মানিত অতিথিবর্গকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠানে অংশ নেবার জন্য। রুদ্রজত্বে দক্ষিণমুখং তানুমাং পাহি নিত্যং। ওম শান্তি। ওম ধন্যবাদ। माननीय हमारे लेबर डिपार्टमेंट मंत्री श्री भगवान चंद्र दास जी एंड डायरेक्टर एम्प्लॉयमेंट एंड मैनपावर प्लानिंग श्रीमती अदिति मजुमदार एंड ऑल जॉब aspirants and employers and different staff of हमारा डायरेक्टरेट ऑफ एम्प्लॉयमेंट और प्लानिंग का सब में पेश करता हूँ। थैंक यू वेरी मच। थैंक यू सर। শ্রম দপ্তরের উদ্যোগে আজকে শ্রম ভবনে
মূলত 6টি কোম্পানি 306 জন কর্মপ্রত্যাশী বা চাকরি প্রত্যাশীদেরকে নিয়ে একটি কর্মমেলা বা চাকরি মেলা জব ফেয়ারে এই শ্রম ভবনে আয়োজন করা হয়েছে। আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তি যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার অর্থের প্রয়োজন হয়। বিনা অর্থে বা বিনা রোজগারে কেউ আমরা থাকতে পারি না। অর্থের যদি আমাদের প্রয়োজন হয় তার জন্য কি করতে হবে? আমাদেরকে রোজগার করতে হবে। এবার রোজগার আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। যারা এডুকেটেড রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, প্রত্যেকটা শ্রেণী তার নিজের মতো করে তার উপযুক্ত বয়সে সে কর্মের জন্য প্রত্যাশা করে এবং তার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তার মনের মধ্যে নেই। সেই উপযুক্ত অনুসারে যে আমি কি করতে পারি, আমার পক্ষে কি করা সম্ভব হবে, আর সেই অনুসারে প্রত্যেকে কিন্তু তার সেই রাস্তা, তার রোজগারের সেই পথ সে বেছে নেয় আর সে করে। আর সেই দিশা নিয়ে সেই লক্ষ্য রেখে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি গত 2015 সালে প্রথমবারের মতো সারা বিশ্বের সঙ্গে আমাদের রাজ্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দেশে করোড় মেধাবান যারা সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা অন্যান্য ডিগ্রি দিয়ে যারা পড়াশোনা করে, যাকে আমরা বলি বেকার, অ্যাকচুয়ালি বেকার বলা ঠিক নয়। আমাদের রাজ্য গত 16, 17, 18, 19 এই যে বছরগুলো রয়েছে সেই বছরে এই জব ফেয়ারের মধ্যে দিয়ে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি যে সবার মনে একটা প্রত্যাশা। আজকে আমি রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছি, আমি বিধায়ক ছিলাম, তো প্রথম বিধায়ক নির্বাচিত হয়, তারপর মন্ত্রী হয়। তো আমার বিধানসভায় অনেক ছেলেমেয়েরা বা অনেক অভিভাবকেরা আমার কাছে আসেন যে ছেলে বা মেয়ের একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেব। তো তার জন্য সিস্টেম রয়েছে, ইন্টারভিউ ফেস করতে হবে, সে যোগ্য প্রার্থী হতে হবে। কঠিন একটা সিস্টেমের মধ্যে দিয়েই সরকারি চাকরি হয়। তো সবার মধ্যে সেই জায়গাটাকে ক্রস করা সম্ভব হয় না। যেমন আজকে আমাদের দুটো রাজ্যরা, গোটা ভারতবর্ষে এডুকেশন সেক্টরে যদি কোনো টিচার নেই করতে হয়, তার জন্য কি করতে হবে? তার বিএড করতে হবে। আর বিএড করার পর যখন সরকার বিজ্ঞপ্তি দেবে, নিয়োগটি দেবে, তখন তাকে ক্যাটে বসতে হবে, ট্যাগ পরীক্ষা দিতে হবে এবং শুধু পরীক্ষায় দিলেই হবে না, তাকে সেখানে উত্তীর্ণ হতে হবে, তবেই চাকরি হবে। তো প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কিন্তু কিছু বিধি নিয়ম সেখানে রয়েছে, গাইডলাইন রয়েছে, আর সেটা উত্তীর্ণ হলে তার চাকরি। কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব না হতে পারে, সবাই কেউ পাস করতে পারে না।
কি হবে? আমরা আমাদের রাজ্যে ট্যালেন্ট রয়েছে সাফিসিয়েন্ট, যদি বলি যে ট্যালেন্ট শুধু দিল্লিতে রয়েছে, ট্যালেন্ট শুধু মুম্বাইতে রয়েছে, এটা কিন্তু ঠিক হবে না। আমাদের রাজ্যে যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট রয়েছে, কারণ বেসিক দুর্বল রয়েছে। তার ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত 8 পর্যন্ত, তারপর সে বোর্ড এক্সাম আসে। তো বেসিক যদি দুর্বল হয় তাহলে তার পুরোটাই কিন্তু দুর্বল হয়ে যাবে। এই বিল্ডিংটার ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে রিস্ক থাকবে, কখন যদি সেটা কি হয়ে যায়। তো আমরা অনেক সময় ফাউন্ডেশনটাকে মজবুত করতে পারিনি, তার পিছনে কারণ রয়েছে, তার পেছনে কিন্তু ঘটনা রয়েছে যে কেন তার বেসিকটা দুর্বল হয়েছে। তার প্রথম শুরুতেই দুর্বল হয়ে গিয়েছে। তাই আমরা মেনে নিলাম সেটা যা হওয়ার হয়েছে, যা লোকসান হওয়ার হয়ে গিয়েছে, যতটুকু যাওয়ার চলে গিয়েছে, আর যেন না যায়। এবার যারা সেই জায়গাতে আসতে পারেনি তাদের জন্য কি করতে হবে, একটা কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। কারণ লাইব্রেরিতে গভর্নমেন্টের জনতা নির্বাচিত করে একটা সরকার তৈরি করে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্টই হোক, তো ডেফিনেটলি এদের লাইব্রেরিকে গভর্নমেন্টকেই দিতে হবে এবং গভর্নমেন্ট নেওয়ার জন্য প্রস্তুত, তার জন্য পলিসি মেকিং হচ্ছে। তাই এই পলিসি নেওয়া হচ্ছে যারা সেই জায়গায় আসতে পারেনি তাদের জন্য একটা ব্যবস্থা, যে আমাদের দেশে হাজার প্রাইভেট কোম্পানি রয়েছে। আমরা দেখি যে আজকাল দিল্লি বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম বড় স্টেট রয়েছে। আমাদের রাজ্যের তুলনায় তাদের আয়তন রয়েছে, তার জনসংখ্যা রয়েছে অনেক বেশি রয়েছে। তো সেখানে বেকারের সংখ্যা আরো বেশি, শিক্ষিতের সংখ্যা বেশি রয়েছে। তো সম্ভব হলে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব হবে না। তার জন্য কি ম্যাক্সিমাম যারা তাদের স্নাতক কমপ্লিট করে নেয় বা কোনো ডিগ্রি নিয়ে পাশ করে, ইঞ্জিনিয়ারিং হোক, ডক্টর হোক বা অন্যান্য টেকনিক্যাল লাইনে হোক, যারা পড়াশোনা করেছে, গভর্নমেন্ট সেক্টরে জব করার জন্য অ্যাডভান্স তারা প্রেয়ার করছে, খুঁজছে এবং লাখো শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছে গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছে। তো বিষয় হচ্ছে আমাদের এখানকার একটা টেন্ডেন্সি, যদি আপনারা মনে কিছু না নেন, যেটা আমি ফিল করেছি, এটা আমি বুঝতে পেরেছি যে আমাদের এখানকার প্রত্যেকের মনের মধ্যে এই ধারণা যে সরকারি চাকরি এটাই হচ্ছে চাকরি, সরকারি চাকরি এটাই হচ্ছে রোজগার। একটা শিক্ষিত বেকার ছেলে মেয়ের জন্য এখানে একমাত্র রাস্তা, বিকল্প কোনো রাস্তা হতে পারে না। এই মেন্টালিটি কিন্তু ম্যাক্সিমাম অনেকের মধ্যে রয়েছে, কিন্তু আমাদেরকে সেটাও বুঝতে হবে যে প্রত্যেকের পক্ষে সেটা সম্ভব নাও হতে পারে। যদি আজকে বর্তমান সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে 100% ট্রান্সপারেন্সি রেখেছেন, স্বচ্ছতার মধ্যে দিয়ে কিন্তু সত্যি হচ্ছে। চাকরি বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি বলুন, বিভিন্ন স্কিম বলুন, 100% স্বচ্ছতা সেখানে রয়েছে। আর এটাই হচ্ছে, এটাই হওয়ার দরকার এবং আরো আগে হওয়ার দরকার ছিল। তাহলে হয়তো আজকে আমাদের যে সমস্যাগুলো আজকে আমরা সবাই মিলে ফেস করছি, সেগুলো হয়তো আমাদের আর ফেস করতে হতো না। তো ট্রান্সপারেন্সি যেহেতু প্রয়োজন রয়েছে এবং সেই অনুসারে এটাকে আনা হয়েছে, তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যের যারা এডুকেটেড রয়েছে, যারা কর্মপ্রত্যাশী রয়েছেন, যারা রোজগারের প্রয়োজন রয়েছে, যে কোনো না কোনো ভাবে আমাকে একটা রোজগারের রাস্তা বেছে নিতে হবে, আমাকে এই মুহূর্তে তৈরি করে নিতে হবে। আমি দেখেছি
আমার পাড়ায়, আমার গ্রামে, এই রাজ্যে বিভিন্ন গ্রামকে আমি ঘুরে বেরিয়েছি, রাজ্যের কোনায় কোনায় আমি গিয়েছি, এবং আমি দেখেছি যে কৃষক পরিবার, শ্রমিক বাবা পরের বাড়িতে মজদুরি করে খেতে কাজ করছে এবং অনেক কষ্টের বিনিময়ে ছেলেকে বা মেয়েকে তার প্রাইভেট টিউশনের পয়সা দিয়েছে। আগরতলা এখানে রেখে তাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তার ঘরের ভাড়া দিতে হয়েছে, একদম গাড়ি ভাড়া দিতে হয়েছে। এইভাবে একটা শ্রমিক পরিবার, একটা নিরীহ পরিবারে একজন পিতা এবং মা নিজের মাথার গাম পায়ে ফেলে রোদে বৃষ্টিতে ভিজে তার প্রাইভেট মাসের পয়সা দিল, তার সমস্ত কিছু ব্যয় করে নিল। এইবার সেই ছেলেটি যখন তার গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা তার ইউনিভার্সিটি কমপ্লিট করছে, এবার মা বাবার মনে একটা অনেক বড় প্রত্যাশা, অনেক বড় একটা ভরসা এসে গেছে, এইবার আমার ছেলে একটা চাকরি চাই। ডেফিনেটলি প্রত্যেকের মা বাবার মধ্যে কিন্তু সেই আশা এবং সেই বর্ষের সবার মধ্যে সেটা রয়েছে এবং থাকাটাও স্বাভাবিক। এবার দেখা যাচ্ছে কি তার ইউনিভার্সিটি শেষ হলো, 1 বছর হলো, কলেজ শেষ হলো 1 বছর হলো, বা উচ্চ মাধ্যমিক 1 বছর হয়ে গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, এই জবাই চাকরির বয়স আর নেই, চলে গেল। আর ধীরে ধীরে ফ্রাস্ট্রেশন কার যে পড়াশোনা করেছে তার মধ্যে তো এসছে, মার মধ্যে এসছে, বাবার মধ্যে এসছে, বোনের মধ্যে এসছে, আত্মীয় স্বজনের মধ্যে ফ্রাস্ট্রেশন এসে গেছে। তারপর কি হয়, ধীরে ধীরে বিপদে পরিচালিত, বিপদমুক্ত হয়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। বাস্তব সত্য অস্বীকার করতে পারবেন না কেউ, আমি দেখেছি সেই। তো প্রথম বিষয় হচ্ছে যে অনেকের মধ্যে আরেকটা ধারণা রয়েছে যে কোন রকমের, আর এখানকার সিস্টেম তো এটাই ছিল কিছুদিন আগে, কয়েক বছর আগে, যে কোন রকমের পাস, কোন রকমের মাধ্যমিক পাস, 12 পাস বা বিএ পাস, বড় দূরে কোন রকমের যদি হয়ে যায় পাস, তারপর তুই লেখায় চাকরি হবে। এটা হচ্ছে আমাদের সর্বনাশের মূল কারণ। এটাই হচ্ছে এ রাজ্যের লাখ ও শিক্ষিত ছেলেমেয়েদের বংশ ধ্বংসের কারণ। যদি সেদিনের ব্যবস্থা থাকলে যে ভালো পড়াশোনা করতে হবে, কারণ আমি আগে বলেছি কোয়ালিটি আমাদের মধ্যে রয়েছে, রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, ট্যালেন্ট রয়েছে যথেষ্ট, কিন্তু সেটাকে প্রপার পরিবেশ ব্যবস্থা অভাব অনেকটাই ছিল, যার কারণে তার ট্যালেন্ট সে ধরতে পারেনি, তুলে ধরতে পারেনি, তার প্রতিভা সে জাগিয়ে করতে পারেনি। পরিবেশ ছিল না, ব্যবস্থা ছিল না, মানসিকতা ছিল না। আজকে সেই মানসিকতা, আজকে সেই ব্যবস্থা, সেই পরিবেশ আজকে তৈরি হয়ে গিয়েছে। তো আমি আজকে এইটাই বলবো যে এইভাবে সময় নষ্ট না করে সরকার চাকরি দেবে আর সেই আশায় সময় নষ্ট না করে বিপদে পরিচালিত না হয়ে ফ্রাস্ট্রেশনে না ভুগে এইভাবে যখন যেভাবে যে ব্যবস্থা হাতের সামনে আসে সেটাকে ভয় লেগে যাও, সেখান থেকে আমি ট্রাই করবো, চেষ্টা আমাকে করে যেতে হবে। সময়ের মধ্যে যদি সময়ের সিদ্ধান্ত সময় নিতে হবে, সময়ের ক্রস হয়ে যাবে যদি আমি সিদ্ধান্ত নিই, লাভ হবে না। তার জন্য সময় মতো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে লাভ করল শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য, ছেলে মেয়েদের জন্য এত বড় একটা মহৎ সিদ্ধান্ত নিয়েছেন, এত বড় উদ্যোগ নিয়েছেন, এবং আজকে লাখ লাখ ছেলে মেয়েদের ভবিষ্যৎ আজকে তৈরি হয়ে যাচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।
ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মধ্যে ভারতের নাগরিকদের কর্মসংস্থান এবং ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন বিস্তৃত পরিষেবা প্রদান করা হয়। এই কর্মপ্রত্যাশী এবং যুবক যুবতী বিনিয়োগকারীদের মধ্যে প্রশিক্ষণ প্রাপ্তি এবং প্রশিক্ষণদাতার মধ্যে কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক প্রার্থী এবং পরামর্শ প্রদানকারীর মধ্যে ব্যবধান দূর করার লক্ষ্যে কাজ করে থাকি। এইভাবে অনেকগুলো বিষয় রয়েছে এখানে একটা পরিসংখ্যান দেওয়া আছে, আমি এটা দেখেছি। এই পরিসংখ্যানটা যে এই ব্যবস্থা, এই সিস্টেমে আমরা কতটুকু এগিয়ে যেতে পারি, এই রাজ্যের চ্যালেঞ্জের কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায়, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল আমার কাছে আসছে, আমি এটা দেখেছি। আমি আগে বলেছি 2016-17 জব ফেয়ার দুটি হয়েছে। 2018-19 ত্রিপুরা রাজ্যে জব ফেয়ার 19টি হয়েছে। 2020-21 জব ফেয়ার 16টি হয়েছে। জন্য আমরা ওই সময়টাতে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। আজকে রয়েছি, কোভিড সিচুয়েশন ছিল গোটা দেশে এবং আমাদের এখানেও। তার মধ্য দিয়ে এই যে জব ফেয়ার আছে তাতে কত ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, বিশাল ব্যাপার। অনেক বিষয় হয়তো আমরা সেগুলোকে স্টাডি করি না, আমরা জানার চেষ্টা করি না, আমরা সিরিয়াসলি নিই না। কিন্তু আমি বলবো যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাকে সিরিয়াসলি নিতে হবে। প্রত্যেকটা সেকেন্ড আমাকে সিরিয়াস হতে হবে, প্রত্যেকটা সেকেন্ড আমার সিরিয়াস নিতে হবে, তবে সাকসেসফুল আমার আসবেই আসবে। সাকসেস আমার আসবে, কোনো শক্তিই সেটাকে আটকাবার। সিরিয়াস নিতে হবে। আমরা সিরিয়াস হলাম না, সিরিয়াস নিলাম না, এবং আমরা একটা সময় হতাশা আমাদের মধ্যে চলে এসলো। আর হতাশা এখান থেকে আসে। এই যে 2018-19 5662 5662 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইভাবে জব ফেয়ারের মধ্য দিয়ে। এগুলি শেষ নয়, আমি বলছি আগে করোনা ছিল তার জন্য মাঝখানে একটু কমে গিয়েছে। 2019-20 আমাদের 3288 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 2020-21 2825 মানে কোভিড ছিল, আমাদের অনেক বিঘ্ন ছিল, অনেকটা আমরা লিমিটের মধ্যে ছিলাম, লকডাউন কার্ফিউ ইত্যাদি বিভিন্ন ছিল। তো আমি একজনই পরিসংখ্যানটা সবার সামনে তুলে ধরছি সংক্ষিপ্ত ভাবে, আরো অনেক বিষয় রয়েছে। যে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টুকু যেন আমরা কোনো অবস্থাতে নষ্ট না করি, অপচয় যেন না করি। সময়টাকে সময়ের মূল্য দিতে হবে, আর সময়ের মূল্য যারা দিতে জানে সাকসেস লাইফ তাদেরই হতে পারে। সময়ের মূল্য যারা আমরা দিই না, সাকসেস কিন্তু আসা খুব কঠিন বিষয়, অনেক দূরে থাকে আমাদের থেকে সেই সফলতা। যেন বলছি আজকে জব ফেয়ার হচ্ছে, আগামীতে আমাদের আরো আমরা করবো, আর তার জন্য সেটাকে আরো প্রচারে আনা, প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে সেটা পৌঁছে দেওয়া, এবং একজন যারা স্কুল ছেড়ে দিয়েছে, কলেজ ছেড়ে দিয়েছে, ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গিয়েছে, একজন যেন 1 মিনিট ঘরে বসে না থাকে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। আজকে অনেক উদ্যোগপতিরা ত্রিপুরাতে এসছে, ইদানিংকালে আমি মন্ত্রী হওয়ার পর বাইরে দুটা কোম্পানি এসছে উদ্যোগ লাগানোর জন্য, চাকরির জন্য চাইছে, তার লোক চাইছে, ট্যালেন্ট চাইছে, এগুলি চাইছে, তো আরো আসবে। তার জন্য এগুলা খারাপ নয়, সময়টাকে কাজে রাখলে সেখান থেকে আমি আরো অন্য বড় কিছু চেষ্টা করবো, কোনো আপত্তি নাই। আইনে কোনো ধরাবান্ধা সেখানে নাই যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে বা একটা অন্য কিছুতে আমি কাজ করছি আর তারপর আমি অন্য কিছুতে আমি জব চাইতে পারবো না, এমন কোন ইন্ডিয়ান ল অর্ডার ভারতীয় সংবিধানের মধ্যে এমন কোন বিষয় নেই চাওয়ার দায়। কিন্তু আমার বলার অর্থ এই যে
সময়টাকে মূল্য দিয়ে আমরা যেন সবাই সেদিকে আগামী দিনে আরো বেশি করে অ্যাডভান্স হই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। আজকে আমার 10টা পোস্টাই আছে। 10টা পোস্টাই আমাদের এখন সব টেকনিক্যাল কিচেনের সমস্ত পোস্টার নামটা কি? আসলে নিচে আছে আজকে সন্ধ্যা হয়ে যাবে চালিয়ে দিতে পারি। ফটো নিয়ে প্রথম কক্ষে তারা শঙ্কর মোটর প্রাইভেট লিমিটেড, তাদের শূন্যপদ রয়েছে 20টি। দ্বিতীয় কক্ষে এসবিআই না